সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি খালিদ হাসান মিলু, সহকারী শিক্ষক বাংলা, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই যে পাঠ্যপুস্তক বই আছে, সেই পাঠ্যপুস্তক বইয়ের বাংলা প্রথম পত্রের একটি খুব সুন্দর এবং অত্যন্ত মজাদার একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। সেই কবিতাটি রচনা করেছে জসিমউদ্দিন। কবিতাটির নাম হচ্ছে রূপাই। আজকে আমরা তোমাদের এই কবিতাটিকে নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তো সবার আগে বন্ধুরা, আমাদের আজকের কবিতাটি যিনি লিখেছেন একজন কবি, যে কবিকে বলা হয় পল্লী কবি, সেই পল্লী কবির জীবনী সম্পর্কে সামান্য কিছু তথ্য আমাদেরকে জেনে নিতে হবে। তো চলো বন্ধুরা, সবার শুরুতেই আমরা পল্লী কবি জসিমউদ্দিনের সম্পর্কে সামান্য কিছু তথ্য জেনে আসি। আর আজকের ক্লাসটি মূলত বিগত দিনে তোমরা যে সকল ক্লাসগুলো করেছো সেই ক্লাসের থেকে একটু ভিন্নতর হবে, কারণ আজকের ক্লাসটি সরাসরি তোমাদের বই থেকে আমি উপস্থাপন করতে চলেছি। তো সরাসরি আজকে তোমাদের বই থেকে চলো হচ্ছে তোমাদের ক্লাসটি আজকেই হবে। তো চলো সবার আগে আমরা তাহলে তোমাদের আজকের এত সুন্দর একটি কবিতা, সেই কবিতাটিকে যিনি রচনা করেছেন পল্লী কবি জসিমউদ্দিন, সেই জসিমউদ্দিন সম্পর্কে সামান্য কিছু তথ্য আমরা জেনে আসি। তো বন্ধুরা, সবার আগেই দেখে আসি, চলো কবি পরিচিতিতে কি দেওয়া আছে। কবি পরিচিতিতে দেওয়া আছে, দেখো যে বলছে, কবি জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন তিনি? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সেই সকল তথ্যগুলোও পাশাপাশি দেখে নেব যে সকল জায়গা থেকে আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো হতে পারে। তো বন্ধুরা, প্রথমেই আমাদের কবি পরিচিতির শুরুতেই যে তথ্যটা দেওয়া আছে যে পল্লী কবি জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। এই তথ্যটা আমাদেরকে সবার আগে খুব সুন্দরভাবে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তারপরে বলছেন, দেখো যে 1931 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে MA পাশ করেন। কোথায় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে MA পাশ করেন? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, কর্মজীবনের শুরুতেই তিনি 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। দেখো, একজন মানুষ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি MA পাশ করে আসার পরে তার যে কর্মজীবনের শুরুটাই বাংলাদেশে, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সে প্রাচ্যের অক্সফোর্ড যে বিশ্ববিদ্যালয়, সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু 5 বছর কি করলেন? বাংলা বিভাগে অধ্যাপনা করলেন। পরে তিনি সরকারের তথ্য প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। কোথায়? পরে ওখান থেকে 5 বছরের পরবর্তীকালীন সময় তিনি এসে তথ্য প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। ছাত্র জীবনে তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। তো পল্লী কবি জসিমউদ্দিন, উনার সম্পর্কে যদি বলি, তাহলে উনার সম্পর্কে বলতে গেলে সবার আগে উনার অল্প বয়স থেকেই তিনি লেখালেখি শুরু করেন। কলেজে অধ্যয়নরত থাকা অবস্থাতেই পরিবার এবং বিয়োগান্ত দৃশ্যে একদম সাবলীল ভাষায় তিনি বিশেষ আলোচিত কবিতা কবর লিখেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থাতেই এই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্য বইয়ে স্থান পাওয়ার মতো করে তিনি রচনা করেছিলেন। তার কবর কবিতাটি তোমরা নিশ্চয়ই সবাই খুব সুন্দরভাবে অনেক কয়বার পড়ে ফেলেছো, ঠিক আছে? এই কবর কবিতার মূল যে লাইন কয়টা ছিল, সেই লাইন কয়টা ছিল, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। দেখো, এত সুন্দর একটি কবিতা তিনি কলেজে থাকা অবস্থাতে লিখেছিলেন এবং তিনি কলেজে পড়াশোনারত অবস্থাতেই পাঠ্যপুস্তক বইয়ের অন্তর্ভুক্ত করেছিলেন। যেখানে তিনি পড়াশোনা শেষই করতে পারেননি, তার এমন একটি কবিতা পাঠ্যপুস্তক বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যে কবিতাটি সবাই তোমরা যেমন এখন কি 8ম শ্রেণীতে থাকা অবস্থাতে তোমাদের বইয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে কবিতা আছে, কিন্তু সকল কবিতাগুলোকে কি আর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় না? কিন্তু এই একটা মাত্র কবি আমরা পেয়েছি, যাকে আমরা পল্লী কবি বলে সম্বোধন করি। সেই পল্লী কবির একটা কবিতা তিনি পড়াশোনারত ছাত্র অবস্থায় থাকা অবস্থায় তার কবিতাটি অন্যদের পাঠের জন্য পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো বন্ধুরা, সবাই বুঝতে পারছো যে আসলে তিনি কতটা গুণী মানুষ ছিলেন। তো তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটিকেই আসলে আমরা দেখতে পাই। তিনি বলছে যে গায়ের লোকের দৃষ্টিতে গ্রাম্য জীবন এবং পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য জসিমউদ্দিনে বিশেষভাবে পরিচিত। তার এই সুখ্যাতিই তাকে পল্লী কবি উপাধি এনে দিয়েছিল। তার এই
যে কাব্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তুর পাঠকে বাংলা লোকসাহিত্যের প্রগাঢ় আস্বাদন এনে দেয়। তার রচিত এই আজকের যে কবিতাটা, সেই কবিতাটি হচ্ছে আমাদের যে কবিতাটি, সেই কবিতাটি মূলত নেওয়া হয়েছে নকশিকাঁথার মাঠ নামক একটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটাকে হচ্ছে বলা হচ্ছে কাহিনী কাব্য। তো বন্ধুরা, আমাদের জসিমউদ্দিনের যে জীবনী, সেই জীবনীটা বলার পরে তোমাদেরকে হচ্ছে আজকে আমাদের নকশিকাঁথার মাঠের যে একটা কাহিনী আছে, এত সুন্দর একটি কাহিনী, তোমরা কখনো যদি পড়তে পারো, পড়ার যদি তোমাদের সুযোগ হয় নকশিকাঁথার মাঠ, তাহলে বলবো যে হচ্ছে তার অংশ বিশেষ তোমরা হচ্ছে যে আজকের কবিতাটি, সেই কবিতাটি পড়বে। কিন্তু নকশিকাঁথার মাঠের যে একটা কাহিনী, কেন কাহিনী কাব্য বলা হচ্ছে, আসলে কাহিনী কাব্য কোনগুলোকে বলা হয়? কাহিনী কাব্য বলা হয় সেইগুলোকে যেগুলো হচ্ছে যে কাব্যের আকারে কাহিনীকে বিশ্লেষণ করা। তো এইরকম ধরনের একটা আর কি কবিতা তোমরা আজকে পড়তে যাচ্ছ, এত সুন্দর একটা কবিতা। তো কবিতাটি বোঝানোর পূর্বে আমি তোমাদেরকে নকশিকাঁথার মাঠ নামক যে কাব্যগ্রন্থটার একটা কাহিনী আছে, এটা শর্টকাট করে তোমাদেরকে একটু আমি বলার আর কি চেষ্টা করব। তো এখানে দেখো যে হচ্ছে তিনি অনেকগুলো কাহিনী কাব্য লিখেছেন, মোট 4টি কাহিনী কাব্য তিনি রচনা করেছেন। এখানে তোমাদের 2টি কাহিনী কাব্য দেওয়া আছে, নকশিকাঁথার মাঠ, সজনবাদের ঘাট, আরও 2টি কাহিনী কাব্য আছে, সকিনা এবং হচ্ছে মাঝে জননী কান্দে। এগুলো আর কি তার কাব্যগ্রন্থের ভিতরে রাখালি, বালুচর, মাটির কান্না, এই সকল জিনিসগুলো আছে। নাটকের মধ্যে বেদের মেয়ে, উপন্যাসের মধ্যে বোবা কাহিনী, একটা মাত্রই তিনি উপন্যাস লিখেছেন, সেটা হচ্ছে বোবা কাহিনী। এটা খুব সুন্দরভাবে পড়ে রাখবে তোমরা, যে হচ্ছে তার উপন্যাস কোনটি, বোবা কাহিনী, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে রাখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রঙিলা নায়ের গানের সংকলন আছে রঙিলা নায়ের মাঝি। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিলিট ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের থেকে তিনি 21 পদক আর কি পেয়েছেন। তো বন্ধুরা, তিনি এই যে পদকগুলোর কথা আমি বলছি, এই পদকগুলো ছাড়াও হচ্ছে তিনি আরও অনেকগুলো পদক পেয়েছেন। তিনি হচ্ছে প্রেসিডেন্টের প্রাইড অফ পারফরমেন্সের পুরস্কার 1958 সালে তিনি আর কি পেয়েছেন বাংলাদেশ সরকার থেকে। তো বললাম 1976 সালে তিনি 21 পদকটা পেয়েছেন। স্বাধীনতা পুরস্কারে তিনি মরণোত্তর হিসেবে তিনি স্বাধীনতা পুরস্কারটা পেয়েছেন 1978 সালে। আর 1974 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার হচ্ছে তিনি পেয়েছিলেন, কিন্তু সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তার পেছনেও আর কি বিশেষ কারণ ছিল, যে কারণে তিনি আর কি সেটাকে প্রত্যাখ্যান করেছিলেন। তো আজকের যে আমাদের কবিতার যিনি হচ্ছে জসিমউদ্দিন পল্লীকবি আমাদের, সেই পল্লীকবি জসিমউদ্দিন সম্পর্কে আমরা সামান্য কিছু তথ্য জেনে আসলাম। সেখান থেকে দু একটা প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিয়েছি কোথায় কোথায় থেকে প্রশ্নগুলো কমন পাওয়া যেতে পারে। এখন আমরা হচ্ছে পাঠ পরিচিতি সামান্য একটু জেনে নেব। দেখো, পাঠ পরিচিতির শুরুতেই আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়েছি যে আজকের যে কবিতাটি, সেই কবিতাটি রূপাই নামক যে কবিতা, সেই কবিতাটি নেওয়া হয়েছে নকশিকাঁথার মাঠ নামক একটা কাহিনী কাব্যের অংশ হিসেবে নেওয়া হয়েছে। সেটার হচ্ছে শিরোনামে হিসেবে, কবিতার নামে শিরোনাম হিসেবে এটাকে সংকলন করে রূপাই নামকরণ করা হয়েছে। এই কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। আচ্ছা, তো এই গ্রাম বাংলার আসলে পল্লী কবিতাকে আমরা কেন বলি? তিনি গ্রাম বাংলার যে একটা প্রাকৃতিক দৃশ্য, একদম খুঁটে খুঁটে সমস্ত দৃশ্যগুলোকে তিনি তুলে নিয়ে আসার চেষ্টা করেছিলেন তার প্রত্যেকটা কবিতার ভেতরে, সেই জন্য আর কি তাকে এই জিনিসটা বলা হচ্ছে। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি মুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু দুইখানি লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। এই কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কিতাব বা গ্রন্থ কি করা হয়, লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে কৃষকের শ্রমেই সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই কৃষকের কালো, আর এই কালো কৃষকেই পৃথিবীর সব কিছু জয় করেছে। কালো কৃষকটি আখড়াতে বা জমির গানে যেমন দক্ষ, তেমনি সকল কাজেই পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এই কৃষক সবার কাছে দামি বলেই গণ্য হয়েছে। তো সবার প্রথমেই আর কি আজকের যে কবিতাটি আছে, সেই কবিতাটি হচ্ছে আমরা বিশ্লেষণ পর্বে যাব। বিশ্লেষণ পর্বে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা একটা কাহিনী কাব্য, কাহিনী কাব্য থেকে সামান্য একটু অংশ রূপাই এটাকে নিয়ে আর কি তোমাদের আজকের যে কবিতাটি, সেই কবিতাটিকে আর কি এখানে আলোচনা করা হয়েছে। তো আজকের এই নকশিকাঁথার মাঠ থেকেই কিন্তু এটাকে নেওয়া হয়েছে। তো নকশিকাঁথার মাঠ নামক যে আর কি আমাদের কাহিনী কাব্য আছে, সেটা আমি তোমাদেরকে ছোট্ট করে এই কাহিনীটা একটু বলার চেষ্টা করব, সেটা একটু তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। বলছে, কাহিনীর আলোকেই কাব্যটির নামকরণ করা হয়েছে। কাহিনীটি কিংবদন্তির
মতো লোকের মুখে মুখেই প্রচলিত। এ গাঁও ও গাঁও এর মাঝখানে জলির বিল, এ গাঁয়ের চাষির ছেলে রূপাই ও গাঁয়ের চাষির কন্যা সাজুকে ভালোবেসে বিয়ে করে। চরের জমি নিয়ে কায়জায় জড়িয়ে রূপাই ফেরার হয়ে যায়। স্বামীর পথপানে চেয়ে অপেক্ষা করতে করতে সাজুর বছর পার হয়ে যায়। প্রিয় বিরহের সন্তাপে তার শরীর স্বাস্থ্য ভেঙে যায় এবং সে রোজ জর্জর হয়ে পড়ে। এ সময় ঘরে বসে বিরহিণী সাজুর নিজের প্রেম, বিয়ে, স্বামী সংসারের নানা স্মৃতির রূপ দেয় একটি নকশি কাঁথায়। তার মানে কি, গ্রাম বাংলায় দেখো যে নকশি কাঁথা কি, নকশি কাঁথা সেলাই করা হয়, এক ফোর করে হচ্ছে নকশি কাঁথা গাঁথা হয়। আর নকশি কাঁথা গাঁথতে গাঁথতে কিন্তু গ্রাম বাংলার যে মেয়েরা আছে সে মেয়েরা কিন্তু কি করে, গল্প করে। তো বলা হচ্ছে যে এই নকশি কাঁথায় তিনি একটা করে ফোর তোলেন আর তার যে বিরহের প্রেম গাঁথা, সেই বিরহের প্রেম গাঁথাটাকে তিনি সেই জায়গায় তুলে নিয়ে আসার চেষ্টা করেন। সে বিধবা মাতার কাছে অনুরোধ জানায় তার মৃত্যুর পরে কাঁথাটি যেন কবরের উপরে জড়িয়ে দেওয়া হয়। তার মানে সে যদি মৃত্যুবরণ করে, মানে সে এতটাই বিরহী হয়ে গেছে যে হচ্ছে তার যে রূপাই, সেই রূপাইকে ছাড়া সে এক মুহূর্ত চলতে পারে না, এক মুহূর্ত বাঁচতে পারে না। সেই রূপাই এখন পর্যন্ত ফেরার হয়ে গেছে জমির কায়জা নিয়ে। কায়জা মানে হচ্ছে এক জায়গায় গন্ডগোল হয়েছে, ফ্যাসাদ হয়েছে, মারামারি হয়েছে। সেই মারামারির কারণে রূপাই ফেরার হয়ে গেছে। ফেরার হয়ে যাওয়া মানে পালিয়ে গেছে পুলিশের ভয়ে আর কি, সেই কথাটাই আর কি বলা হচ্ছে। তো হচ্ছে যে মৃত্যুর পরে হচ্ছে তার যে কাঁথাটা, সেই কাঁথাটা যেন কবরের উপরে শুইয়ে দেওয়া হয়। বলছে স্বামীর বিরহে কাতর সাজু সত্যি সত্যি রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এক পর্যায়ে সে মারাই যায় বিরহে পড়ে আর কি। তার কথা মতো নকশি কাঁথাটি দিয়ে কবরটি আবৃত করে দেওয়া হয়। সাজুর মৃত্যুর পরে একদিন রূপাই সঙ্গোপনে গ্রামে ফিরে আসে। সঙ্গে নিয়ে আসে স্ত্রীর জন্য কয়েকটি রঙিন শাড়ি। প্রভাতে দেখা যায় সাজুর কবরের পাশে এই যে পাণ্ডুর মানে হচ্ছে একদম ধূসর চেহারা নিয়ে একজন বিদেশি মরে পড়ে আছে। গভীর রাত্রে এ লোকটি বেদনার তালে তালে বাঁশি বাজিয়ে বহুদিনের তাপিত হৃদয়ের বিরহার্তি প্রকাশ করেছিল। সেও নকশি কাঁথাটি দিয়ে দেহ জড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সাজুর উপায়ের প্রেম ও করুণ মৃত্যুর কাহিনী গ্রামের লোকেরা বাঁশি বাজিয়ে আজও গাথা আকারে গেয়ে থাকে বলে কবির ভাষ্য। তো আমরা আজকের যে কাহিনী কাব্য, সেই কাহিনী কাব্যটা শর্টকাটে আমরা জেনে নিলাম যে হচ্ছে সাজুর সাথে রূপাইয়ের একটা বৈবাহিক সম্পর্কের মাধ্যম দিয়ে তারা হচ্ছে একসাথে আর কি ছিল, কিন্তু এক পর্যায়ে মারামারি হওয়ার কারণে রূপাই চলে যায়, ফেরার হয়ে যায়। সে আর তার বউয়ের যে একটা খোঁজখবর নেওয়া, সেই খোঁজখবরটা নিতে পারে না। কিন্তু এদিকে বিরহে পড়ে সাজু নামে তার যে স্ত্রীটা ছিল, সেই স্ত্রী মারা গেছে। তো এই যে একটা কাহিনী, তাদের কাহিনীটা এই নকশি কাঁথার যে মাঠ, এই যে সাজু মারা যাওয়ার পূর্বে তার যে স্বামীর বিরহে নকশি কাঁথাটা যে সে তৈরি করেছিল, সেই নকশি কাঁথাটার ভেতরে সে তার বিরহটাকে গেঁথে গিয়েছিল। সেই বিরহ গাথাটাকেই গ্রামের মানুষজন আর কি গান আকারে প্রকাশ করে সবাইকে শুনিয়ে বেড়ায়। এই যে একটা কাহিনী, এই কাহিনীটাকে ঘিরেই কিন্তু আমাদের এই যে নকশি কাঁথার মাঠটাকে রচনা করা হয়েছিল। তো সেই রূপাইয়ের বর্ণনাটা কিন্তু আজকে আমাদের যে আজকের আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়ের ভিতরে কিন্তু ফুটে আসবে। তো আজকের এই যে আমরা আমাদের যে রূপাই নামক যে কবিতাটি পড়ব, সেই রূপাই নামক কবিতাটি পড়ার পূর্বে আজকের ক্লাসের মাধ্যম দিয়ে আমরা শব্দার্থ টিকা যেটা আছে, সেই শব্দার্থ টিকাগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা আজকের ক্লাসের মাধ্যম দিয়ে একবার পড়া হবে এবং বাসায় তোমরা খুব সুন্দরভাবে এই শব্দের অর্থগুলো মুখস্থ করে নেবে। ঠিক আছে, আমি একবার করে পড়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। বলছে ভ্রমর। শব্দার্থের ভিতরে প্রথম একটি শব্দ দেওয়া আছে ভ্রমর। ভ্রমর মানে হচ্ছে যে ভ্রমরা, মৌমাছি বা মধুকর। দেখো, ভ্রমরকে কি বলা হয়? মধুকরও কিন্তু বলা হয়ে থাকে। সুতরাং এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। অনেক সময় আমাদের পরীক্ষায় প্রশ্নের কিন্তু এরকম ধর মধুকর কাকে বলা হয়, তখন উত্তর কিন্তু দিতে পারতে হবে যে ভ্রমর। বলছে নবীন তৃণ। নবীন মানে কি? নতুন। আর তৃণ মানে কি? ঘাস। বলছে নতুন ঘাস বা দুর্বা, এখানে কচি ঘাস অর্থে ব্যবহৃত হয়েছে। জালি। জালি মানে হচ্ছে কচি বা সদ্য অঙ্কুরিত। শ্রাবণ মানে হচ্ছে শ্রাবণ, শ্রাবণ মাস এই জিনিসটা বলে। শ্রাবণ মাস মানে কি? শ্রাবণ বা বঙ্গাব্দের চতুর্থ মাসের নাম। কালো দাঁত মানে লেখার কালি রাখার পাত্র বিশেষ বা দোয়াত, মানে কালো কালির দোয়াত যাকে বলে, সেটাকে আমরা হচ্ছে গ্রামীণ ভাষায় এখানে
আমাদের পল্লীকবি জসিমউদ্দিন এই শব্দটাকে ব্যবহার করেছেন। সেখানে বলছে যে হচ্ছে যে কালো দাঁত মানে হচ্ছে দোয়াতকালির যে একটা বিষয়, সেই বিষয়টা বলছে। গরব মানে হচ্ছে গর্ব বা অহংকার। রামধনুকের হার মানে হচ্ছে অর্ধবৃত্তাকার রংধনুকে গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে। কিসে? রামধনুকের হার। দেখো রামধনুক মানে কি, ধনুকটা, রাম যে ধনুকটা ব্যবহার করতো সেই ধনুকটা হচ্ছে বাঁকা, ঠিক আছে, অর্ধবৃত্তাকার, সেই ধনুকের উদাহরণটা এই জায়গায় দেওয়া হয়েছে। পদরজ মানে পায়ের ধুলো বা চরণধুলি। দেখো পদরজ কাকে বলছে আমরা? চরণধুলিকে বলা হচ্ছে পদরজ। বৃন্দাবন মানে মাথুরার নিকটবর্তী হিন্দুদের তীর্থস্থান, রাধাকৃষ্ণের প্রেমের লীলাক্ষেত্র। মানে বৃন্দাবনটাকে হচ্ছে আমরা হিন্দু সম্প্রদায়ের যারা আছি তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারি বৃন্দাবনে হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের আর কি লীলাক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে। সিনান মানে হচ্ছে স্নান, স্নান শব্দটাকে হচ্ছে গোসল করা, এই গোসল করাটাকে সিনান মানে হচ্ছে একটু ভেঙে গ্রামের মানুষরা উচ্চারণ করে, সেই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে। উজ্জ্বল, উজ্জ্বল যে শব্দটা আছে, উজ্জ্বল এই শব্দটাকে বলছে উজ্জ্বল বা দীপ্তিমান। আখড়াতে মানে হচ্ছে নৃত্য, গীত, শিক্ষা ও মল্লবিদ অভ্যাসের স্থান বা আড্ডা। শাল সন্ধিভেদ মানে শাল অর্থ শাল গাছ বা মূল্যবান কাঠ, সন্ধি অর্থ হচ্ছে শ্বেত পদ্ম, একত্রে বিবিধ কাজের প্রয়োজনীয় উপকরণ। কবিতায় রূপাইকে এমন উপকার হিসেবে দেখানো হয়েছে। জারির গান মানে শোকগীতি, মূলত কারবালার শোকাবহ ঘটনামূলক গাথা। পাগাল, পাগাল মানে হচ্ছে ইস্পাত, পাগাল মানে কি, পাগল নয় কিন্তু, পাগাল মানে কি ইস্পাত। পাগাল লোহা বলতে ইস্পাতযুক্ত বা ইস্পাত সম কঠিন লোহাকে বোঝানো হয়েছে। তো বন্ধুরা আজকের ক্লাসের মাধ্যম দিয়ে আমরা হচ্ছে আমাদের পুরো কবিতাটিকে বোঝার জন্য যে সকল জিনিসগুলো অনুধাবনমূলক প্রশ্ন বা হচ্ছে আমাদের কবি পরিচিতি থেকে, পাঠ পরিচিতি থেকে যে সকল প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনার মাধ্যম দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। সামনের ক্লাসে আমরা এই সকল তথ্যগুলো দিয়েই আমাদের হচ্ছে আজকের যে রূপাই নামক যে কবিতাটি আছে সেই কবিতাটিকে বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। আর আজকের ক্লাসটি খুব সুন্দর করে ভালো করে পড়ে তোমরা হচ্ছে আজকের ক্লাসে আমি যে সকল জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে বলেছি সেই সকল জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করবে। সামনের ক্লাসে আমরা রূপাই নামক কবিতাটি বিশ্লেষণ করব এবং এখান থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে বানিয়ে সেখান থেকে উত্তর করতে হয় সেই জিনিসগুলোকে আমরা শেখার চেষ্টা করব। তো বন্ধুরা সামনের ক্লাসের জন্য প্রতীক্ষা করো এবং সামনের ক্লাসে তোমাদের এই সকল জিনিসগুলো আমি চেষ্টা করব সবগুলো বুঝিয়ে দেওয়ার। তো আজকের মতো এখানে ক্লাসটি সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।